নির্বাচনী সীমানা নিয়ে 14টি রিট আদালতের বিষয় বললেন ইসি সচিব। প্রবাসীদের ব্যালটে থাকবে না প্রার্থীর নাম। পিআর সহ কয়েক দফা দাবিতে 3 দিনের কর্মসূচি জামায়াত সহ 7 দলের। ঢাকায় আজ বিক্ষোভ সমাবেশ। গণহত্যার জন্য দায়ী হাসিনা সহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা, বললেন নাহিদ। কঠোর শাস্তির দাবি। এবং নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে 2 গ্রুপের সংঘর্ষে নিহত 1, গুলিবিদ্ধ বেশ কয়েকজন, হাসপাতালে ভর্তি। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, নির্বাচনী সীমানা নিয়ে আদালতে 14টি রিট হয়েছে। এখন বিষয়টি আদালতের অধীনে রয়েছে, সেখান থেকে এর সমাধান হবে। আজ নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আখতার আহমেদ বলেন, প্রবাসীরা যে ঠিকানায় ব্যালট পেতে চান তা নির্ধারিত অ্যাপে দিতে হবে। তবে প্রবাসীদের ব্যালটে প্রার্থীর নাম থাকবে না, শুধু প্রতীক থাকবে। কেউ প্রবাসে থাকা অবস্থায় পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য অনলাইনে নিবন্ধন করে দেশে চলে আসলে তিনি আর ভোট দিতে পারবেন না বলেও জানান ইসির সিনিয়র সচিব। এছাড়া যারা পেশাগত দায়িত্বের কারণে ভোট দিতে যেতে পারবেন না, তারাও প্রবাসীদের মতো নিবন্ধন ব্যালট নিতে পারবেন। জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়ন সহ কয়েক দফা দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী সহ 7টি রাজনৈতিক দল। আজ কর্মসূচির প্রথম দিন রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে দলগুলো। বিক্ষোভের আগে রাজধানীর বাইতুল মোকাররম ও প্রেস ক্লাবের সামনে আলাদা আলাদা ব্যানারে এসব কর্মসূচি পালন করবে 7টি দল। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কর্মসূচি চলবে। জামায়াতে ইসলামী ছাড়াও 7 দলের মধ্যে রয়েছে ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1-এ তিনি জবানবন্দি দেন। এছাড়া ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়া 6 লাশ পোড়ানোর মামলায় তৃতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার 47তম সাক্ষী হিসাবে দ্বিতীয় দিনের মতো জবানবন্দি দেন নাহিদ ইসলাম। জবানবন্দিতে তিনি 29 জুলাই থেকে 5 আগস্টের ঘটনা প্রবাহের বর্ণনা করেন। বন্ধুর বাসা থেকে তাকে চোখ বেঁধে নিয়ে গুম করা ও নির্মম নির্যাতনের বর্ণনাও উঠে আসে তার জবানবন্দিতে। ঢাকা রিপোর্টার্স ইউনিটে আমাকে ডিজিএফআই সংবাদ সম্মেলনটা আয়োজন করে আমাকে হাসপাতাল থেকে নিয়ে যায় এবং তারা বলেছিল যে আন্দোলনে বিএনপি জামাত ঢুকে নাশকতা করছে। আমরা আন্দোলন সমাপ্ত ঘোষণা করছি, যেহেতু সেদিন সরকার কোটার প্রজ্ঞাপন দিয়েছিল। কিন্তু আমরা বলেছিলাম যে এই প্রজ্ঞাপন দিলেও এই কোটা সংস্কার, এত রক্তের উপর দাঁড়িয়ে কোটা সংস্কার আমরা মানছি না এবং এই আন্দোলন চলমান থাকবে। বিরোধী রাজনৈতিক নেতাকর্মী সহ আন্দোলনকারীদের যাদের গ্রেফতার করা হচ্ছে, আমরা তাদের মুক্তির দাবি জানিয়েছিলাম। তিনি আরও বলেন, ক্ষমতাকে পাকাপোক্ত ও নিরঙ্কুশ করতে গণহত্যা চালায় আওয়ামী সরকার। আমরা যেহেতু 3রা আগস্ট এই সরকার পতনের সিদ্ধান্ত নিয়েছি 1 দফা, ফলে এই সরকারকে আমরা আর মেনে নিচ্ছি না। আমাদের একটি নতুন সরকারের জন্য তখন থেকে পরিকল্পনা হচ্ছিল। সেই প্রেক্ষাপটেই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রাথমিকভাবে আমরা ভেবে নিয়েছিলাম, আরও অনেকের সাথে পরামর্শ করে, এবং এই কারণে তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম যে দেশের এই পরিস্থিতি, দেশের এই ক্রান্তিকলে আপনার সহযোগী ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগিতা প্রয়োজন। যদি আন্দোলন সফল হয়, যদি এই সরকারকে আমরা উৎখাত করতে পারি, তাহলে নতুন সরকারের প্রধান হিসেবে হয়তো আপনাকে দায়িত্ব নিতে হতে পারে। আমরা সেই প্রস্তাব আপনাকে দিয়ে রাখছি।
নাহিদ ইসলামের জবানবন্দি এই মামলার অকাট্য দলিল বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনা পালিয়ে যাওয়া, অন্তর্বর্তী সরকার গঠনের যে প্রক্রিয়া, এই পর্যন্ত একজন প্রত্যক্ষদর্শী, একজন মূল সমন্বয়ক, একজন ভুক্তভোগী ভিকটিম হিসাবে তিনি যা কিছু বলেছেন সেটা এই মামলার প্রেক্ষাপট প্রতিষ্ঠার জন্য, এই মামলার বিষয়বস্তুর মধ্যে আসামিদের কোথায় কি ভূমিকা ছিল সেই বিষয়গুলো তিনি অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরেন। এর আগে সকালে এই মামলায় গ্রেফতার ৮ আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ইদন মিয়া নামের এক ব্যক্তি নিহত হন। এতে ৫ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। ভোরে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন আলোকবালিতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদ আলী ও বিএনপি যুগ্ম আহ্বায়ক নোয়াব আলীর মধ্যে বিরোধ চলে আসছিল। গত ৫ আগস্টের পর সংঘর্ষের আশঙ্কায় আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। ভোরে আওয়ামী লীগের কর্মীরা গ্রামে প্রবেশের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ জড়িয়ে পড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন ইদন মিয়া। গুলিবিদ্ধ আরও ৩ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে প্রচারণা। বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ক্যাম্পাস জুড়ে শিক্ষার্থীদের কাছে ছুটে বেড়াচ্ছেন। বিভিন্ন প্যানেল, স্বতন্ত্র প্রার্থী ও তাদের সমর্থকরা নিজেদের কৌশল অনুযায়ী ভোটারদের মন জয় করতে তৎপর রয়েছেন। স্বতন্ত্র প্রার্থীরা ব্যক্তিগত ও দলগতভাবে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছেন, আর সংগঠন সমর্থিত প্যানেলগুলোও তাদের প্রচলিত কৌশল পোস্টারের মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়াচ্ছেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে প্রচারণার একটি বড় প্ল্যাটফর্ম। এখানে প্রার্থীরা ইশতেহার ও কার্যক্রম প্রচার করছেন। গাজীপুরের শ্রীপুরের মাধখলা খাসপাড়া নামক এলাকায় পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকাল 9:30টার দিকে বনে লাকড়ি কুড়াতে এসে পুকুরের লাশ ভাসতে দেখে স্থানীয় একজন। পরে শ্রীপুর থানা পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে অজ্ঞাত অর্ধগলিত যুবকের লাশ উদ্ধার করে। শ্রীপুর থানার ইন্সপেক্টর অপারেশন সঞ্জয় সাহা জানান, লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। মাদক ছাড়ো, ভবিষ্যৎ গড়ো এ স্লোগানে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের আয়োজনে মাদক বিরোধী র্যালি হয়েছে। র্যালিতে অংশ নেন কারাগারের কর্মকর্তা, ট্রেনিং সেন্টারের সদস্য ও ব্যান্ড পার্টির সদস্যরা। সকাল 10টার সময় কারাগার প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে বিশ্ব রোড প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত ডিআইজি প্রেজেন্স শাহ আলম খান, জেলার আমানুল্লাহ, উপতত্ত্বাবধায়ক নূর মোহাম্মদ, ডেপুটি জেলার সৌরভ আহমেদ, ট্রেনিং সেন্টারের তারেক কামাল সহ আরও অনেকে। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় বাড়িঘর জোরপূর্বক দখলের চেষ্টা ও রাতে ঘরে আগুন জ্বালিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার প্রতিবাদ ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার। দুপুরে উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার জানায়, প্রতিবেশী জবুন মণ্ডলের সাথে জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল তাদের। সমস্যা নিষ্পত্তির জন্য ডেকে নিয়ে খোকন মল্লিক ও লোকমান মল্লিক মারধর করে জোরপূর্বক জমি বায়না করে লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে স্ট্যাম্প সই দিতে বাধ্য করে। এছাড়াও রাতের আধারে তাদের ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। জমি রক্ষা ও জীবনের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ করেন ভুক্তভোগী। এছাড়াও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। দীর্ঘ 1 যুগ কাজ করার পর চাকরি হারিয়ে এক অভিনব প্রতিবাদের পথ বেছে নিয়েছেন নজরুল ইসলাম। গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর এলাকায় একটি কারখানায় চাকরি হারানো এই প্রোডাকশন কর্মকর্তা গত 1 বছর পার করেছেন কারখানার সামনে দাঁড়িয়ে। প্রতিনিধি মাহমুদুল হাসানের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জাবালুন নূর।
গাজীপুরের কালিয়াকৈরের শফিপুর এলাকায় এই মাহমুদ ডেনিম লিমিটেড কারখানায় 2013 সাল থেকে প্রোডাকশন কর্মকর্তা হিসেবে কাজ করে আসছিলেন নজরুল ইসলাম। হঠাৎ 2024 সালের সেপ্টেম্বরে মাহমুদ ডেনিম কারখানা বন্ধ হয়ে যায়। কারখানা বন্ধ হয়ে যাওয়ায় সকল শ্রমিকদের ছাঁটাই করা হয়। পরে সেখান থেকে নজরুল ইসলামেরও চাকরি চলে যায়। পরে কারখানা চালু হলেও চাকরি ফেরত পাননি তিনি। বাবা মারা গেলেন, আর কেউ নেই সংসারে, মা একা পড়ে যান, এই জন্য ছুটি নিয়েছিলাম। তারপরে তারা মেনে নিয়ে এলাও করে না। 13 সালে চাকরি তো ভালোই চলতেছিল, তখন ভালো চলছে। 13 সাল থেকে কোন সাল পর্যন্ত আপনি এখানে চাকরি করেছেন? 1.5 সাল থেকে এই তো কত বছর পর্যন্ত চাকরি করছি। এখনও চাকরি আছে আমার, চাকরি গেলে তো আমাকে ডিসচার্জ দিবে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী জানান, প্রায় 1 বছর যাবৎ নজরুল ইসলামকে প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত কারখানার সামনে দাঁড়িয়ে থাকতে দেখেন তারা। সময় দেখে দাঁড়াই থাকে, কিন্তু এর বিশেষ কারণ কি সেটা আমি আসলে কখনো খেয়াল করি না। কিন্তু সে অফিস টাইম এখানে দাঁড়াই থেকে মেনটেন করে। সকালে আসে, লাঞ্চে আবার সে বাড়ি যায়, আবার লাঞ্চের পরে আসে, এবং বিকালবেলা ফ্যাক্টরি শেষ হলে সে ব্যাক করে বাড়ি চলে যায়। এবং সেটা ঝড় হোক, বৃষ্টি হোক, রোদ হোক, সে এখানে দাঁড়ায়। বৃষ্টির ভিতর সে ছাতা দিয়ে দাঁড়ায় থাকে। আমি এইটুকু খেয়াল করছি, এর বেশি কিছু আসলে আমি জানি না। আসলে আমরা দেখি উনি প্রতিদিন অফিস টাইমে আসে এবং সারাদিনই এখানে থাকে, এবং সন্ধ্যা 6টার দিকে আর কি এখান থেকে যায়। উনি মনে করে যে মনে হয় আমি অফিসে এখানে করতেছি, কিন্তু আসলে তো ওনার ভিতরে যাওয়ার পারমিশন নাই। উনি কীভাবে যে এখানে এসে দাঁড়া থাকে এটা তো আমরা বলতে পারি না। উনি খাড়ায় থেকে আসে, সকাল 8টার দিকে আসে, আপনার 5টার দিকে চলে যায়। তবে এ বিষয়ে কারখানার কর্তৃপক্ষ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। কারখানার গেটে 1 বছর যাবৎ দাঁড়িয়ে কাজে যোগদানের অপেক্ষায় থাকা নজরুলের জীবনের এই প্রান্তে মা এবং 1 সন্তানের ব্যয়ভার কিভাবে নির্বাহ করছেন সে বিষয়ে হয়তো মানবিক হবে সংশ্লিষ্ট মহল। এ আশায় অপেক্ষা তার। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। দেশের সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে কৃষিখাতকে আরও শক্তিশালী করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। কক্সবাজারে দিনব্যাপী কৃষি উদ্যোক্তা সমাবেশ ও দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় ডক্টর আহসান এইচ মনসুর আরও বলেন, জাতীয় অর্থনীতির উন্নয়নে কৃষিখাতে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতার উন্নয়নে গুরুত্ব দিতে হবে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউএসবিএল ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহির। কৃষিবান্ধব প্রতিষ্ঠান মঞ্জু সিড কোম্পানির পণ্য কিনে হন ধন্য, এই স্লোগানে মাঠে দিবস ও কৃষক সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়েছে। মঞ্জু সিডের পুষ্পরাজ আর তেলেঙ্গা 2 জাতের তরমুজ চাষ করে ভাগ্য ফিরেছে খুলনার দাকব উপজেলার বাজুয়া এলাকার প্রান্তিক কৃষকদের। মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাজি মঞ্জুর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পাপ্পুরাজ ঘরামি, তরুণ ঘরামি, মঞ্জু সিড কোম্পানির ন্যাশনাল সেলস ম্যানেজার আব্দুস সামাদ শফি সহ অনেকে। পরে কৃষকদের সম্মাননা প্রদান করা হয়। খেলার খবর, ক্রিকেট। এশিয়া কাপের বি গ্রুপের নিজেদের শেষ ম্যাচ আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফগানিস্তান। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু রাত 8:30টায়। এই ম্যাচের ওপর নির্ভর করছে বাংলাদেশের এশিয়া কাপের ভাগ্য। লঙ্কানদের জয়ই বাঁচাতে পারে বাংলাদেশের স্বপ্ন। প্রথম 2 ম্যাচ জিতে টেবিলের শীর্ষে শ্রীলঙ্কা। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই মাঠে নামবে দ্য লায়ন্স। অন্যদিকে আজকের ম্যাচটি আফগানিস্তানের জন্য ডু অর ডাই ম্যাচ। এই ম্যাচে আফগানরা ন্যূনতম ব্যবধানে জিতলেই শেষ হয়ে যাবে টাইগারদের সুপার 4-এর স্বপ্ন। তাই গ্রুপ অফ ডেথ খ্যাত এই গ্রুপ থেকে কোন 2 দল সুপার 4-এ যাবে সেটা নির্ধারণ হবে আজকের ম্যাচে।
সবকটি ম্যাচ হেরে ইতিমধ্যেই সফর শেষ হংকংয়ের। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলি জানাবো আরও একবার। নির্বাচনী সীমানা নিয়ে 14টি রিট আদালতের বিষয়ে বললেন ইসি সচিব, প্রবাসীদের ব্যালটে থাকবে না প্রার্থীর নাম। পিআর সহ কয়েক দফা দাবিতে 3 দিনের কর্মসূচি জামায়াত সহ 7 দলের, ঢাকায় আজ বিক্ষোভ সমাবেশ। গণহত্যার জন্য দায়ী হাসিনা সহ আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা, বললেন নাহিদ, কঠোর শাস্তির দাবি। এবং নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে 2 গ্রুপের সংঘর্ষে নিহত 1, গুলিবিদ্ধ বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি। এশিয়ান নিউজ এ পর্যন্তই, পরে সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।